মাথা ফুলে টমেটোর মতো হয়ে আছে। এত বড় ছেলে তুমি, সাবধানে চলাচল করলে কি হয় মেঘালয়? তহিদ সাহেবের আফসোসের সুরে বলা কথাগুলো শুনে মাথা নিচু করে ফেলল মেঘালয়। লজ্জায় তার মাথা কাটা যাচ্ছে। এদিকে আলো মেঘালয়ের এবং তার মাঝের অদৃশ্য দেওয়াল পেরিয়ে মেঘালয়ের ফোলা কপালটাকে ছুঁয়ে দিতে পারছে না। রিনি আপাতত দুইজনের কাণ্ড কারখানা দেখছে। প্রচণ্ড হাসি পাচ্ছে তার, অথচ হাসতে পারছে না। জীবনে প্রথমবার এমন অভিজ্ঞতা হলো। হাসির দমকে শ্বাস আটকে আসছে বারবার, অথচ হাসতে পারছে না। বৌমা, জি চাচা। আলো হকচকিয়ে তহিদ সাহেবের ডাকে সাড়া দেয়। ফ্রিজ থেকে কয়েক টুকরো বরফ এনে একটা ছোট কাপড়ের মাঝে পেঁচিয়ে মেঘালয়ের কপালে চেপে ধরো। তহিদ সাহেবের কথাগুলো যেন পৃথিবীর সবচেয়ে পুরনো আদিম ভাষায় বলা। আলো বোঝার চেষ্টা করছিল কথাগুলো আদৌ সত্যি কিনা। এদিকে মেঘালয় আর চোখে বারবার আলোর দিকে তাকাচ্ছে। আলো রিনির দিকে ফিরতে রিনি আলোর থেকে মুখ ফিরিয়ে নেয়। বেচারি আলো চাচা শ্বশুরের আদেশ রক্ষার্থে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। এদিকে রিনি ঠাট্টা সুরে মেঘালয়কে উদ্দেশ্য করে বলল, বিষে বিষক্ষয়। মেঘালয় চোখ পাকিয়ে তাকায়, কিন্তু রিনির তাতে কি? সে তো মোবাইল ফোন করে ভিডিও অন করে বসে আছে। দুটো পাগলের এমন একটা মুহূর্তকে হাতছাড়া করা সম্ভব? আলো সত্যি কয়েক টুকরো বরফ আর ছোট কাপড় নিয়ে এলো। তহিদ সাহেব এবার নিজের মুখের নিউজ পেপার ধরলেন। আলো আমতা আমতা করে মেঘালয়ের চেয়ারটার পাশে গিয়ে দাঁড়ালো। আলোর গায়ের গন্ধ মেঘালয়ের নাসারন্ধে প্রবেশ করা মাত্রই চোখ বন্ধ করে ফেলল। বুকের ভেতরে কালবৈশাখের তাণ্ডব শুরু হয়ে গেছে। মেঘালয়ের নির্লিপ্ততা নিয়ে আলোর মাথা ব্যথা নেই, সে অস্বস্তি নিয়ে বাম হাতে মেঘালয়ের থুতনি ধরে ডান হাত দিয়ে বরফ পেঁচানো টুকরো কাপড় চেপে ধরল মেঘালয়ের কপালের ফোলা অংশে। আচমকা শিরশিরে অনুভূতি হওয়ার কারণে মেঘালয় কপাল কুঁচকে ফেলল। আলো সেই দৃশ্য দেখার পর বরফ পেঁচানো কাপড়টা আলগা করে ধরল। মেঘালয় চোখ খুলতেই আলোর শুকনো মুখটা দেখতে পায়। মেরুন রঙা কামিজ, কালো রঙের ওড়না আর পায়জামা পরনে আলোকে এত কাছ থেকে দেখার পরও চিনতে বড্ড অসুবিধা হচ্ছে। এ কোন আলো? মেঘালয়ের অস্থির চোখ জোড়া কি যেন খুঁজে বেড়ায়। আলো এসবের কিছুটি টের পেল কি? হয়তো না। যদি টের পেত তবে কি এত সহজভাবে মেঘালয়ের যত্ন আত্তি করতে পারত? আমার দেরি হয়ে যাচ্ছে, কথাটি বলে আর দেরি করলো না মেঘালয়। আলোর হাতটি সরিয়ে দিয়ে উঠে চলে গেল। তহিদ সাহেব সেই একইভাবে নিউজ পেপারে বুঁদ হয়ে আছেন। রিনি ভিডিও অফ করে আলোর দিকে তাকালো। আলো মেঘালয়ের চলে যাওয়ার দৃশ্য দেখছে। তারপর বরফ গলে ভিজে যাওয়া কাপড়ের টুকরোর দিকে তাকিয়ে মনে মনে বলল, আপনার রাগ ঠিক এইভাবেই কবে গলে পড়বে ডাক্তার সাহেব? মেঘালয় চোখের সামনে থেকে আড়াল হয়ে যাবার পর আলো কাপড়টা হাতে নিয়ে দোতলার উদ্দেশ্যে হাঁটতে শুরু করলো। রিনি আলোর চলে যাওয়ার দৃশ্য দেখে নিজের বাবাকে বলল, বাবা, আমার কি মনে হয় জানো, সবার আগে তোমার ভাতিজার রাগ গলে পড়বে। সে শুধু শুধু নিজেই কষ্ট পাচ্ছে এবং আলোকে কষ্ট দিচ্ছে। মেয়ের কথা শুনে তহিদ সাহেব নিউজ পেপার ভাঁজ করে টেবিলের ওপরে রেখে দীর্ঘ শ্বাস ফেলে বললেন, মেঘালয়ের রাগের আড়ালে ভালোবাসাটুকু পরিমাপ করতে পারবি রিনি? গত 8 বছর ধরে ছেলেটা কেমন হালে ছিল একমাত্র তার কাছের মানুষগুলো জানে। আমরা জানি বিনা অপরাধে শাস্তি পাওয়া কি মেঘালয়ের প্রাপ্য? তবুও তো সে শাস্তি ভোগ করেছে। এখন এত বছর পর আলো এসেছে বলে গত 8 বছরের যন্ত্রণা ভুলে যাবে? কেবল ভালোবেসেছে বলে হাজারটা দোষ ত্রুটি মাফ করে দেওয়া যায়? হয়তো দোষ ত্রুটি মাফ করা যায়, কিন্তু এক আকাশ সম ভালোবাসার পরও প্রত্যাখ্যান হবার পর মনে হয় না এত তাড়াতাড়ি মাপ পাওয়া যাবে। অন্তত আমি এই ব্যাপারে একমত না। কথাগুলো শেষ হবার পরপরই তহিদ সাহেব চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। আর রিনি এক গালে হাত রেখে দীর্ঘ শ্বাস ফেলে বলল, তুমি নিজেই একজন পুরুষ বলে এই কথাগুলো বলতে পারলে বাবা। তাছাড়া মেঘালয় তোমার ভাতিজা বলে কি না? তহিদ সাহেব মেয়ের কথা শুনে মুচকি হেসে বললেন, পুরুষ মানুষের ভালোবাসা বড্ড বিচিত্র রে মা। তারা ভালোবেসে খড়কুটোর ঘর যেমন করে বানাতে পারে, ঠিক তেমন করে সেই যত্নে বানানো খড়কুটোর ঘরে আগুন ধরিয়ে দিতে পারে। আলো রিনির ঘরটার দিকে বিছানায় বসে আছে।
আজ থেকে ক্লাসে জয়েন করার কথা, কিন্তু যেতে ইচ্ছে করছে না। মনটা গিয়ে পড়ে আছে ডাক্তার সাহেবের কাছে। নতুন নতুন বিয়ে হবার পর ঠিক যেমন করে সারাদিন সারাটা সময় ধরে মানুষটার আশেপাশে থাকতে ইচ্ছে করত, ঠিক তেমনি করে আজ এত বছর পর মানুষটার পাশাপাশি থাকতে ইচ্ছে করছে। এই কেমন অনুভূতি! মনটা নতুন করে সব কিছু শুরু করতে চাইছে। দরজা খুলে ভেতরে প্রবেশ করলো রিনি। রিনিকে দেখে আলো মন খারাপের সুরে বলল, আমার কিছুই ভালো লাগছে না, ভালো লাগার কথাও না। কথাটি বলেই চুপ হয়ে যায় রিনি। আলো মাথা নিচু করে বসে রইল। কিছু সময় অতিবাহিত হবার পর রিনি উঠে দাঁড়ায়। তারপর আলোর সামনে দাঁড়িয়ে আলোর মাথায় এক হাত রেখে বলল, ভালোবাসা জয় করবে ঠিক আছে, কিন্তু পড়াশোনা সম্পূর্ণ করতে হবে তো নাকি? আজ যেতে ইচ্ছে করছে না, আজই যেতে হবে, এসো আমার সঙ্গে। রিনি আলোকে জোর করে টেনে দাঁড় করালো। তারপর আলোকে এক পাশে জড়িয়ে ধরে বলল, তোমার জন্য বিশাল এক সারপ্রাইজ অপেক্ষা করছে। কেমন সারপ্রাইজ? সময় হলে টের পাবে। আলো পোশাক পরিবর্তন করেনি, তবে কোমর সমান চুলগুলোকে পাঁচ ক্লিপ দিয়ে খোপায় আটকে ফেলল। কান এবং গালের দুপাশে কয়েক গাছি ছোট চুল দোল খাচ্ছে। গলায় চিকন সোনার চেন, কানে সিম্পল সোনার দুল, আর দু হাতে সোনার চিকন চুড়ি। ব্যাস, আলো এবার নিজেকে আরও একবার আয়নায় দেখে নিল। পারফেক্ট। এমন সময় তার পেছনে আয়নার ভেতরে রিনির প্রতিবিম্ব ফুটে ওঠে। রিনি আলোর পাশে দাঁড়িয়ে বলল, চুলগুলো ছেড়ে দিলে আরও সুন্দর লাগতো তোমায়। কেন এভাবে কি বাজে দেখাচ্ছে? মোটেও না, তোমাকে দেখে আমার হিংসে হচ্ছে, বুঝলে? কারণ ভার্সিটিতে আজ আমাকে কেউ দেখবে না, ঘুরে ঘুরে আমার পাশের জনকে দেখবে। কথাগুলো বলতে বলতে রিনি আলোর এক গাল টিপে দিল। আলো ব্যথা পাওয়ার ভঙ্গিতে বলল, ব্যথা পাচ্ছি আমি। রিনি তৎক্ষণাৎ সরে দাঁড়ায়। তারপর আলোকে বলল, আমাকে কেমন দেখাচ্ছে? নীল পাড়ের সাদা রঙা জামদানি শাড়ি, কানে ব্লু স্টোনের ঝুমকা, কাঁধ অবধি চুলগুলো ছেড়ে দেওয়া, ঠোঁট জোড়া থেকে গোলাপি আভা ছড়াচ্ছে, চোখ দুটোতে কি সুন্দর করে কাজল টেনে দেওয়া, ঠোঁটের নিচে কি চমৎকার একটা গাঢ় কালো তিল। রিনিকে আপাদ মস্তক দেখে আলো উচ্ছ্বাসিত হয়ে বলল, আমাকে ভার্সিটিতে রেখে শ্বশুর বাড়িতে চলে যাবার জন্য প্রস্তুতি নিয়ে বের হচ্ছ নাকি? আলোর কথা শুনে রিনি আমতা আমতা করে বলল, আসলে আরাফাত আমাকে নিয়ে লাঞ্চে যাবে, তাই। হয়েছে হয়েছে, এতে লজ্জা পাবার কি আছে? এবার বের হতে হবে তো। রিনি পার্স হাতে নিয়ে আলোকে সঙ্গে করে বেরিয়ে গেল বাড়ি থেকে। রিনি গাড়ির সিটে হেলান দিয়ে বসে আলোর দিকে তাকালো। তুমি কি একটা ব্যাপার জানো? আলো বিরক্ত গলায় বলল, তুমি বললেই তো জানবো। রিনি মুচকি হাসল। ইম্পেরিয়াল কলেজ, লন্ডন, নাম শুনেছ? আমিও সেখানকার স্টুডেন্ট। তার মানে কি দাঁড়ালো? তোমার আর আমার রোজ দেখা হবে এখান থেকে। নামটা শুনে আলো একটু থমকে গেল। নামটা অচেনা না, বরং খুব পরিচিত, কারণ আলো এই কলেজের স্কলারশিপ পেয়েছে। আলো ধরে যাওয়া গলায় রিনিকে বলল, এটা তো খুব নাম করা, তাই না? আলোর প্রশ্ন শুনে রিনি জানলার বাইরে তাকিয়ে বলল, শুধু নাম করা না, মেডিকেল সায়েন্স রিসার্চ, সব কিছুর জন্য বিশ্বের সেরাদের মধ্যে একটা জায়গা। এখানে প্রবেশ মানে স্বপ্ন ছুঁয়ে ফেলা। আলো চুপ করে গেল। কিছুক্ষণ পর গাড়িটা ধীরে ধীরে থামলো। সামনে বিশাল গেট, সাদা আর হালকা ধূসর রঙের আধুনিক স্থাপত্য। কাচের দেওয়ালগুলোতে সূর্যের আলো পড়ে চকচক করছে। চারপাশে সবুজ লন, পরিপাটি করে ছাটা গাছ, তার মাঝে মাঝে রঙিন ফুলের বাগান। আলো গাড়ি থেকে নামতে থমকে দাঁড়িয়ে গেল। এই জায়গাটা যেন বইয়ের পাতায় বাইরে বেরিয়ে আসা কোনো স্বপ্ন। উঁচু বিল্ডিংগুলোর দিকে তাকিয়ে তার মনে হচ্ছিল সে যেন খুব ছোট হয়ে গেছে। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে ছাত্রদের ভিড়। কেউ দ্রুত হেঁটে যাচ্ছে হাতে বই নিয়ে, কেউ বেঞ্চে বসে ল্যাপটপে কাজ করছে, কেউ বা হালকা হাসি ঠাট্টায় মগ্ন। বাতাসে একটা আলাদা গন্ধ মিশে আছে, জ্ঞান, স্বপ্ন আর প্রতিযোগিতার মিশ্রণ। রিনি আলোর পাশে এসে দাঁড়িয়ে বলল, কেমন লাগছে? আলো ধীরে ধীরে বলল, মনে হচ্ছে আমি এখানে মানাচ্ছি না। রিনি হালকা ধমকে সুরে বলল, ভুল ভাবছ। এখানে যারা দাঁড়িয়ে আছে তারা সবাই একসময় তোমার মতোই ভেবেছিল। তারা দুজন ভেতরের দিকে হাঁটতে লাগলো। লম্বা করিডোর, সাদা দেওয়ালে ঝোলানো বিভিন্ন মেডিকেল পোস্টার, মানবদেহের অ্যানাটমি রিসার্চ চার্ট, সব কিছু এত নিখুঁত আর গোছানো।
ক্লাসরুমের সামনে এসে রিনি থামল। ক্লাসের ভেতরে তাকাতে আলোর চোখ আটকে গেল। বড় একটা লেকচার হলো। সামনের দিকে প্রজেক্টর স্ক্রিন, যেখানে কোনো জটিল মেডিকেল ডায়াগ্রাম দেখানো হচ্ছে। সারি সারি বেঞ্চে বসে আছে ছাত্রছাত্রীরা। কেউ মনোযোগ দিয়ে নোট নিচ্ছে, কেউ ল্যাপটপে টাইপ করছে, কেউ প্রশ্ন করছে শিক্ষকের কাছে। শিক্ষক বোর্ডে কিছু লিখছেন। পুরো পরিবেশটা এমন যেন এখানে সময় নষ্ট করার কোনো সুযোগ নেই। প্রতিটা সেকেন্ডই গুরুত্বপূর্ণ। রিনি আস্তে করে বলল, এই হচ্ছে তোমার জায়গা আলো, তোমার ক্লাসরুম। আলো চমকে তার দিকে তাকালো। আমার? রিনি শুধু হেসে বলল, হ্যাঁ। আলোর চোখ আবার ক্লাসরুমের ভেতরে চলে গেল। তার বুকের ভেতরে ধূপপোকানি বাড়ছে। ভয়, স্বপ্ন আর অচেনা এক টান, সব একসাথে মিশে গেছে। সে জানে না সামনে কি অপেক্ষা করছে, কিন্তু এতটুকু বুঝতে পারছে তার জীবনটা এখান থেকে আবার নতুন করে শুরু হতে যাচ্ছে। রিনি দরজার সামনে দাঁড়িয়ে মুচকি হেসে বলল, ভেতরে যাও। আলো কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তারপর গভীর একটা নিঃশ্বাস ফেলে দরজাটা ঠেলে ভেতরে ঢুকলো। আলো ক্লাসরুমে ঢুকতেই কয়েকজন ছাত্রছাত্রী তাকায়। সামনে শিক্ষক বোর্ডে কিছু লিখছিলেন। দরজার শব্দে থেমে গিয়ে ঘুরে তাকালেন। ইয়েস। আলো একটু থেমে বলল, মে আই কাম ইন স্যার? কাম ইন। আলো ধীরে ধীরে ভেতরে ঢুকে এক পাশে দাঁড়ালো। মনে হচ্ছে তার নিজের হৃদয় স্পন্দনটা সবাই শুনতে পাচ্ছে। শিক্ষক বললেন, ইউ আর লেট টুডে। আই এম সরি স্যার। আলো মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। হঠাৎ শিক্ষক একটু গভীরভাবে তাকালেন তার দিকে। তারপর বললেন, ওয়েট, আর ইউ? এক সেকেন্ডের নীরবতা। তারপর তিনি মুচকি হেসে বললেন, ইউ আর আলো রহমান, রাইট? ফ্রম বাংলাদেশ। পুরো ক্লাস যেন একসাথে চুপ হয়ে গেল। আলোর আঙুলগুলো শক্ত হয়ে গেল। ইয়েস স্যার। শিক্ষক এবার পুরো ক্লাসের দিকে ফিরে বললেন, এভরিওয়ান, সি ইজ ওয়ান অফ আওয়ার ইন্টারন্যাশনাল স্কলারশিপ স্টুডেন্ট। এন্ট্রান্স এভ্যালুয়েশন সি অ্যাচিভড ওয়ান অফ দ্য হাইয়েস্ট স্কোরস। মুহূর্তেই ক্লাসের মধ্যে ফিসফাস শুরু হয়ে গেল। ওয়াও, দ্যাটস ইমপ্রেসিভ। ফ্রম বাংলাদেশ। কিছু চোখে বিস্ময়, কিছু চোখে সম্মান। আলো দাঁড়িয়ে আছে, কিন্তু তার মনে হচ্ছে মাটি ফেটে গেলে সে তাতে ঢুকে যেত। এত লজ্জা লাগছে তার। এই স্বীকৃতি সে চেয়েছিল, কিন্তু এমন হঠাৎ করে নয়। শিক্ষক আবার কোমল গলায় বললেন, ইউ ডু নট হ্যাভ টু বি নার্ভাস। ইউ আর প্রাউড টু হ্যাভ ইউ হেয়ার। আলোর বুকের ভেতরটা আনন্দে কেঁপে উঠল। এতদিনের কষ্ট, রাত জেগে পড়া, সব কিছু যেন এক মুহূর্তে চোখের সামনে ভেসে উঠল। থ্যাংক ইউ স্যার। আলোর গলার স্বরটা একটু কাঁপছে। টেক ইউর সিট। আলো ধীরে ধীরে একটা সিটে গিয়ে বসে পড়ল। পাশের একজন মেয়ে মুচকি হেসে বলল, হাই, আই অ্যাম ইমা। আলো মৃদু হেসে বলল, আই অ্যাম আলো। ক্লাস আবার শুরু হয়ে গেল। বোর্ডে লেখা, প্রজেক্টরে ডায়াগ্রাম, শিক্ষকের ব্যাখ্যা, সব কিছু আগের মতোই চলছে। আলো ভাবছে সে সত্যি এখানে বিলং করে। তার ভেতরের ভয় ধীরে ধীরে গলে যাচ্ছে, আর জায়গা নিচ্ছে আত্মবিশ্বাস। আলো খাতা খুলে প্রথম লাইনটা লিখল, নিউ বিগিনিং। ক্লাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে ছাত্রছাত্রীরা বেরিয়ে যেতে লাগলো। হালকা কথাবার্তা, হাসি, সব মিলিয়ে একটা ব্যস্ত পরিবেশ। আলো কিছুক্ষণ নিজের সিটে বসে রইল। খাতার পাতায় লেখা নিউ বিগিনিং শব্দ দুটোতেই তার চোখ আটকে আছে। হঠাৎ মনে হলো এই দুটো শব্দের ভেতরেই তার পুরো জীবনটা লুকিয়ে আছে। বের হবে না। পরিচিত কণ্ঠ শুনে মাথা তুলে তাকালো আলো। রিনি দরজার পাশে দাঁড়িয়ে আছে, ঠোঁটে সেই চিরচেনা মুচকি হাসি। আলো ধীরে ধীরে উঠে দাঁড়ালো। দুজন একসাথে করিডোর দিয়ে হাঁটতে লাগলো। কিছুক্ষণ চুপচাপ হাঁটার পর আলো আস্তে করে বলল, আমি পারবো তো? রিনি থেমে গেল। আলো থামলো তার পাশে। হঠাৎ এই প্রশ্ন। আলো নিচু গলায় বলল, সবাই এত স্মার্ট, এত কনফিডেন্ট, আমি যেন তাদের মতো না। রিনি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে এগিয়ে এসে আলোর কাঁধে হাত রাখল। তুমি জানো সবচেয়ে বড় ভুলটা কি? আলো চুপ করে রইল। তুমি নিজেকে অন্যদের সাথে তুলনা করছো, অথচ তুমি জানো না ওদের মধ্যে অনেকে তোমার জায়গায় থাকতে চেয়েছিল। আলো বিস্ময়ে তাকালো রিনির কথা শুনে। তুমি স্কলারশিপে এখানে এসেছো আলো, এটা কোনো সাধারণ ব্যাপার না। আলোর চোখে জল চিকচিক করে উঠল। তারপর ধরা কণ্ঠে বলল, কিন্তু ভয় লাগছে। রিনি মৃদু হেসে আলোর একটু কাছে ঝুঁকে বলল, ভয় থাকা খারাপ না। ভয় মানে তুমি জিনিসটাকে সিরিয়াসলি নিচ্ছ। আর একটা কথা মনে রাখবে, তুমি একা না। আলো চুপ করে রইল। রিনি এবার মজা করে বলল, আমি আছি বুঝলে, আর আমি কিন্তু খুব ভয়ঙ্কর মানুষ।
আলো হেসে ফেলল রিনির কথা শুনে, তারপর ব্যঙ্গ সুরে বলল, তুমি ভয়ঙ্কর। অবশ্যই, কেউ যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে আমি সরাসরি যুদ্ধ ঘোষণা করে দিব। রিনি নাটকীয় ভঙ্গিতে বলল কথাগুলো। আলো এবার একটু জোরে হেসে ফেলল, তার ভেতরের ভারটা যেন হালকা হয়ে গেল। ইম্পেরিয়াল কলেজ লন্ডনের বিশাল ক্যাম্পাস পেছনে ফেলে রিনি আর আলো ধীরে ধীরে বেরিয়ে আসছে। গেট পার হতেই রিনি হালকা নিঃশ্বাস ফেলে বলল, আজকের দিনটা সত্যি তোমার জন্য অনেক বড় ছিল না? আলো একটু চুপ করে হাঁটতে হাঁটতে মাথা নাড়ল। মনে হচ্ছে আমি স্বপ্নের মধ্যে ছিলাম। রিনি হেসে বলল, স্বপ্ন না বাস্তব, আর এখন তোমাকে এই বাস্তবের সাথে মানিয়ে নিতে হবে। ভার্সিটির গেট পেরিয়ে পার্কিং এরিয়ায় যেতেই রিনি এবং আলোর মুখোমুখি হলো মেঘালয়। রিনির পাশে আলোকে দেখে ভুরু কুঁচকে ফেলল মেঘালয়। মেঘালয়ের কুঁচকে যাওয়া কপাল দেখে আলো বিড়বিড় করে বলল, মিস্টার আরোগান্ট। মেঘালয় রিনির সামনে এসে দাঁড়িয়ে আর চোখে আলোকে এক পলক দেখে রিনিকে প্রশ্ন করলো, আজ তো তোমার ক্লাস নেই, এখানে আসার কারণ? আমার ক্লাস নেই, কিন্তু আমার পাশের জন্য আজ প্রথম ক্লাস ছিল। কথাগুলো বলতে বলতে আলোর দিকে রিনি আর চোখে তাকায়। আলোর এই আলাপে ইন্টারেস্ট নেই বোঝা যাচ্ছে। মেঘালয় চোখের ইশারায় রিনিকে কিছু জিজ্ঞেস করে, কিন্তু রিনি কান ঝাঁকিয়ে বোঝালো সে এখনও কিছু বলেনি। মেঘালয় আলোর দিকে তাকাতে দেখতে পায় আলো অন্যদিকে তাকিয়ে আছে। আলোর দৃষ্টি অনুসরণ করে মেঘালয় এবং রিনিও তাকায়। অদূরে কয়েকজন ছেলে এবং মেয়ে হৈ হুল্লোড় করছে। তাদের মধ্যে সবচেয়ে সুদর্শন একজন ছেলে গিটার বাজিয়ে গান গাইছে, তাও আবার বাংলা গান। ছেলেটা হয়তো কলকাতার কিংবা বাংলাদেশের। আলো কৌতূহল বাড়ছে, ইচ্ছে করলো সেখানটায় যেতে। এদিকে রিনি মুচকি হাসছে, কারণ মেঘালয়ের চোয়াল শক্ত হয়ে আছে। বেচারা, তার বউটা তার চোখের সামনে দাঁড়িয়ে অন্য কাউকে দেখছে। রিনি, আমি একটু ওখানে যাই। আলোর আদুরে সুরে বলা আবদার শুনে রিনি গলে যায়। আলোর থুতনিতে হাত রেখে বলল, যাও। আলো অনুমতি পাওয়া মাত্রই এক প্রকার ছুটে গেল সেখানে গিয়ে ভিড় সরিয়ে ভেতরে ঢুকতে দেখতে পেল চিরচেনা মানুষটাকে, অশান্ত উর্ফে শান্তকে। শান্ত গিটারে সুর তোলা বন্ধ করে ওপরের দিকে তাকাতে দেখতে পায় তার হৃদয়েশ্বরীকে, যাকে দেখতে না পেলে হৃদয়ে রক্তক্ষরণ হয়, যেই রক্তক্ষরণ কেবল অনুভব করা যায়। পৃথিবীর কোনো মেশিনে তার এই রক্তক্ষরণের দৃশ্য ক্যাপচার করতে পারবে না। শান্ত গিটারটা পাশে দাঁড়ানো একটা ছেলের কাছে দিয়ে উঠে দাঁড়ালো, তারপর আলোর মুখোমুখি হয়ে দাঁড়ালো। আলোর চোখ জোড়ার দিকে তাকিয়ে বলল, তোমাকে দেখতে না পেয়ে মনে হচ্ছিল দম আটকে মরে যাব, তাই আমি চলে এলাম। কিন্তু তুমি তো স্কলারশিপ পাওয়ার পর বলেছিলে তুমি আসবে না। আলো বিস্মিত হয়ে প্রশ্ন করে। শান্তর চোখ জোড়ায় জল টলমল করছে। সামান্য এগিয়ে এসে আলোর চুলে আটকে থাকা শুকনো পাতাকে ফেলে দিয়ে বলল, তোমার জন্য আমি পৃথিবীর বাইরে গিয়ে থাকতে পারবো আলো, আর সেখানে তো লন্ডন একটা দেশ মাত্র। আলো কিছু বলার সাহস পায় না, কারণ শান্ত একটা পাগল না হলে কেউ এমন অহেতুক চেষ্টা করে। আলো কিছু না বলে চলে আসছিল। ঠিক তখনই শান্ত আলোর হাত ধরে আটকাতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই শান্তর হাত সরিয়ে দিয়ে আলোর হাতটা শক্ত করে ধরল কেউ। আলো অবাক হয়ে তাকায়, কারণ মানুষটা অন্য কেউ নয়, আলোর ডাক্তার সাহেব। আলোর অবাকের রেস কাটার আগে মেঘালয় নরম সুরে আলোকে উদ্দেশ্য করে বলল, গাড়িতে গিয়ে বসো, একা বাড়িতে ফিরতে পারবে না, কারণ আরাফাত এসে রিনিকে সঙ্গে করে নিয়ে গেছে। এ যেন মেঘ না চাইতেই জল। যেই মানুষটা গত 7 দিন ধরে একটা টু শব্দ করেনি, সেই মানুষটা কিনা হাত ধরে 16টা শব্দ বলে ফেলেছে, আবার কিনা বলছে একসাথে এক গাড়িতে করে বাড়িতে ফিরবে। আলোর যে কি হলো হঠাৎ করে, এত আনন্দ ঘন মুহূর্ত হজম করতে পারছে না। মনে হচ্ছে বাস্তব আর কল্পনার দেশের মাঝামাঝি কোনো অংশে সে আটকে পড়েছে। আলো হঠাৎ করে সেন্সলেস হয়ে লুটিয়ে পড়ল মেঘালয়ের বুকের ওপর। শান্ত এগিয়ে আসে, তবে মেঘালয় তাকে দেখেও না দেখার ভান করে আলোকে কোলে তুলে নিয়ে গাড়ির দিকে অগ্রসর হচ্ছে। হেঁটে যেতে যেতেই মেঘালয় আলোর অচেতন মুখটার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, পৃথিবীর একমাত্র ডাক্তার বোধহয় আমি, যে কিনা রোগী অজ্ঞান হয়ে যাবার পর দারুণ আনন্দিত হয়, কারণ রোগী হয়তো আমার স্ত্রী বলে কিনা।